চুপচাপ তো খেয়েই যাচ্ছ। আজ তোমার জন্য বিশেষ পদ বানালাম। তাই তো দেখছি, হঠাৎ করে তোমার মাথা থেকে আজকে নতুন খাবার বানানোর চিন্তা বের হলো কি করে? ভাবলাম আমাদের বাগানের কুমড়োগুলো এত বড় হয়েছে, তাই আজ একটু কুমড়ো দিয়ে মাংস ঝোল বানাই। তা ভালো কথা, রোজ রোজ একঘেয়ে খাবার খেতে খেতে মুখে হাজা হয়ে গেছিল। আজকে কিন্তু বেশ আনন্দ পেয়েছি। খুব ভালো হয়েছে গো তোমার এই নতুন রান্না। থাক, আর বলতে হবে না। আমি বলার পর তুমি প্রশংসা করছো। ওরকম প্রশংসা না করলেই হয়। না গো, সত্যিই খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আবার বানিও, হ্যাঁ। যে আন্দাজ করেছিলাম তাই, বেশ বাগিয়ে কুমড়ো দিয়ে মাংস সারানো হচ্ছে, তাই না? এরকম অভদ্রের মতো ব্যবহার করছিস কেন ভাই, ভদ্রলোকের বাড়িতে দুপুরবেলা এসে? ভদ্রলোক ভদ্রলোক যদি ভদ্রতা ভুলে যায় তাহলে তাকে খেয়াল করিয়ে দিতে হবে সেজন্য। আমরা কোন ভদ্রতাটা ভুলেছি শুনি? চোরের সাক্ষী গাঁট কাটা একেই বলে, লজ্জা শরম কিছু নেই? তবে রে, বেশি বাড়াবাড়ি করেছিস তো। তো কি করবি তুই? সবগুলোকে কেটে এখানে রেখে দিয়ে যাব। চুপচাপ চলে যাচ্ছি আজকের মতো, তবে সাবধান করে গেলাম, ওই জমির কুমড়ো আমার। ওতে যদি হাত দিয়েছিস তাহলে তোদের আমি হাত কেটে নেব, দরকার হলে গলাও। সেই দুপুরবেলা থেকে এক রকম করে বসে আছো এখানে। আর কতক্ষণ বসে থাকবে শুনি? কি ইচ্ছা করছে জানো? ইচ্ছা করছে রতনকে খতম করে দিই। সেসব পরে ভাবা যাবে, এখন নিজের খেয়াল নাও। নিজের খেয়াল নেব কথাটা বলতে তোমার লজ্জা করলো না? কেন, লজ্জার কি আছে? যদি নিজের খেয়াল না রাখো তাহলে প্রতিশোধ নেবে কি করে? তুমি চাও আমি প্রতিশোধ নিই? এত বড় অন্যায়ের বিরুদ্ধে মুখ বুজে বসে থাকাটা কাপুরুষতা। দেখো না আমি ওর কি করি। আমাদের জমিকে নিজের বলে দাবি করে এত বড় কাণ্ডটা করেছে। যদি এখনই ওর উপযুক্ত জবাব দিতে না পারি তাহলে ভবিষ্যতে কোনো দিন আমাদের ওই মেরে রেখে দিয়ে চলে যাবে, আমরা কিছু করতে পারবো না। কথাটা তুমি খুব খারাপ বলনি। আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে, যে করেই হোক। তো আমি খালি পেটে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না রতনকে উচিত শিক্ষা দেব ততক্ষণ আমি শান্ত হয়ে বসবো না। ঠাকুমা, তোমার হাতে যখনই খাবার খাই আমার মন ভরে যায়। মন ভরে যায় কারণ তোর মন ভালো, তাই। এমনিতে তো ভালো কিছু করে খাওয়াতে পারি না তোকে। তুমি যেটা রান্না করো সেটা এমনি এমনি ভালো হয়ে যায় গো। এমনি কি আর ভালো হয় বল? রোজই আলু ভাতে ভাত ছাড়া আর তো কিছুই খাওয়ার সামর্থ্য নেই রে। চাষি ঘরে আর কি খাবো বলো তো? সকাল বিকেল চাষ করে যতটুকু যা হয় তাতে আমরা গরিব হতে পারি, কিন্তু আনন্দ করে তো বেঁচে আছি। ঠিক বলেছিস একদম তুই। এই গ্রামে লোকেদের দেখ, সবাই সবার সাথে মারামারি করছে, কিন্তু আমরা গরিব হলেও আমাদের মনে কিন্তু সুখ আছে। হ্যাঁ, সেটাই সব থেকে বড় কথা গো ঠাকুমা। ভাব, আজকের দিনে কে কার ভালো চায় বলতো? হ্যাঁ, কেউ কারোর ভালো চায় না রে। সবাই শুধু সবার ক্ষতি করতে পারলেই বাঁচে। তবে ঠিক করেছি, যতদিন বেঁচে থাকবো ততদিন লোকের ভালো না করতে পারি, অন্তত লোকের খারাপ করব না কোনোদিন। আমিও সেটাই ভাবি, তাই সেই সব লোকেদের সাথেই মিশি যারা সত্যি করে ভালো। আজকাল গ্রামে তো ভালো মানুষের বড্ড অভাব। সেটাই তো বড় চিন্তার বিষয় গো। যে যা পাচ্ছে করুক গে, তুই আমি ভালো তো তাতেই হবে। নে নে, এবার নে বাবা, তাড়াতাড়ি খেয়ে ফেল, অনেক রাত হয়েছে, তোকে আবার সকালবেলা মাঠে যেতে হবে। সারা বেলা খাটাখাটনির পর এই যে তোমার হাতে এত সুন্দর খাবার খেতে পাই, তাতেই আমার মন ভরে যায়। কি হলো রে পলাশ, কি হলো রে? তুই এরকম ছুটতে ছুটতে চলে এলি যে, তোর মুখ এরকম ফ্যাকাশে লাগছে কেন? ভালো চেয়েও আজকালকার দিনে ভালো করতে পারবে না ঠাকুমা।
কেন, কি হয়েছে রে? কিছু হয়েছে? বল না আমাকে। কেউ এসে হিংসে করে রাতের বেলায় আমাদের ধান জমি সব নষ্ট করে দিয়ে চলে গেছে। মানেটা কি? আমরা তো কোনো দিন কারোর ক্ষতি করিনি, তবে কেন কেউ আমাদের ক্ষতি করবে? হ্যাঁ, আজকালকার দিনের হিসেবে এরকম ভাবে চলে না ঠাকুমা। মানুষ আজকাল মানুষের ভালো সহ্য করতে পারে না। আমাদের ভালো ধান হচ্ছিল, তাই তাই যে ওই হিংসে করে আমাদের কতটা ক্ষতি করেছে তুই জানিস সে কে? আন্দাজ একটা আছে, তবে নিশ্চিত নই। হায় 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 হায়, কে এত বড় ক্ষতি করলো আমাদের? আমি কিছু বুঝতে পারছি না গো ঠাকুমা। এই যে কালকে তুমি এত ভালো হওয়ার কথা বললে, দেখলে তো ভালো হলে মানুষ মানুষের কি অবস্থা করে। তবু তো আমাদের ভালো হতেই হবে রে। ভালো হওয়া ছাড়া তো আর কোনো পথই নেই। মাঝে মাঝে আমার ইচ্ছা করে এদের মতো শয়তানগুলোর মুখোমুখি দাঁড়াই। না রে পলাশ, যা আমাদের হয়েছে তা তো গেছেই, কিন্তু আমরা মানুষের ক্ষতি করার কথা কেন ভাববো বলতো? এবার আমাদের কি হবে গো ঠাকুমা? আমার কিছু মাথায় আসছে না। এমনিতেই আমাদের সংসারে ভাত জুটতো না, তারপর এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। এরপর আমরা যে কি খেয়ে বাঁচবো? তার ভরসার ওপর যখন চলে এসেছি এতকাল, তখন চলে যাবে ঠিকই, দেখিস। আমার কিচ্ছু মাথায় আসছে না গো। কি করব কিছু বুঝতে পারছি না। কি বে, বুড়ি আর নাতি মানিকজি ওর খেতে বসা হচ্ছে নাকি? কি চাও তুমি রতনদা? তোদের জমিটা চাই রে। ভদ্রভাবে কথা বলো রতনদা। আমরা কোনোদিন কারোর সাথে অভদ্রভাবে কথা বলিনি, আর আমি চাইবো না তুমি আমার সাথে অভদ্রভাবে কথা বলো। ভদ্রতা অভদ্রতার জ্ঞান আমাকে দিতে আসিস না। আমি অভদ্র সেটা সবাই জানে, আর তোমাদের সাথে আমিও সেটাই করব। কেন, কি ক্ষতি করেছি তোমার? দেখ, বেশি ন্যাকামো করিস না। বেশি ন্যাকামো আমার সহ্য হয় না। কি চাও তুমি? চুপচাপ ধান জমিটা আমাকে দিয়ে দে। মামার বাড়ির আবদার নাকি? আমাদের জমি তোমাকে দেবো কেন? যদি ভালোভাবে বাঁচতে ইচ্ছে হয় তাহলে আমার কথা শোন, না হলে তোর এই বুড়ি ঠাকুমার আশা ছেড়ে দে। হুমকি দিচ্ছ নাকি? দেখো বাবা, মাথা গরম করে কিছু হয় বল। গ্রামে সবাই কত মিলেমিশে থাকতো আগে, সেরকম ভাবেই বাঁচ না তোরা। কেন অত লোভ করিস বলতো বাবা? কেন লোভ করিস? দেখো ঠাকুমা, তুমি আমাকে বাধা দিও না। তোমার নামে কেউ কিছু বললে আমি তাকে ছাড়বো না। রে বুড়ি, নিজের লেকচার তুমি অন্য জায়গায় গিয়ে ঝাড়বে। আমার সামনে বেশি মুখ চালাতে এসো না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রতনদা। ঠাকুমা আমাকে শুধু আটকে রেখেছে বলে, নাহলে কিন্তু। শোন ভাই, ঠাকুমার নবাব পুত্তর, আজকের দিনটার কথা তুইও ভুলবি না, আমিও ভুলবো না। তবে দেখা হবে খুব তাড়াতাড়ি। যেদিন দেখা হবে সেদিন যদি ক্ষমতা থাকে নিজেকে বাঁচিয়ে নিস। কিছু খেয়ে নে বাবা পলাশ। আমার খাবার ইচ্ছা নেই ঠাকুমা, তুমি খেয়ে নাও। আমি কি কোনোদিন সন্ধেবেলায় খাই যে আজ খাবো? তুই খেয়ে নে পলাশ, খেয়ে নে। মন খারাপ করে আর বসে থাকিস না। আমার এখন কি মনে হচ্ছে জানো ঠাকুমা, ওই রতনের বাচ্চাকে শেষ করে দিই। যতক্ষণ আমি প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ মনের জ্বালা মিটছে না। মনকে শান্ত কর পলাশ। হিংসা কখনো কারো সমস্যার সমাধান হতে পারে না। এসব কথা আলোচনা করতে ভালো লাগে, কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই। কেউ যদি তোমাকে এসে সবসময় অত্যাচার করে, তার সাথে তুমি ভালো ব্যবহার করলে সে তোমার আরো ক্ষতি করবে। ঘুরে দাঁড়াতেই হবে আমাদের, তবেই ভয় পাবে রতনদার মতো শয়তান মানুষেরা। পলাশ, আমি কিন্তু তোকে এই শিক্ষা দিইনি। দেখ দেখ বাবা, দেখ, খারাপ মানুষ তো থাকবেই। ওপরের যিনি বসে আছেন তিনি এই খারাপ মানুষদের পাঠিয়ে পরীক্ষা নেন আমাদের। মানবিক হতে শেখ। মানুষের প্রতি ক্ষমা আর দানের ভাবনা নিয়ে আয় মনে, বুঝলি তো? তোমার এই ক্ষমা আর মানবিকতাকে লোকে আমাদের অক্ষমতা বলে ভাবে, সেটা জানো? সে যে যাই ভাবুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমার কিন্তু সত্যি খুব রাগ হচ্ছে রতনের ওপর। তুই যদি আমাকে ভালোবেসে থাক তাহলে রাগ করিস না। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। যে খারাপ কাজ করেছে বা করছে
সে উচিত শাস্তি পাবে, হ্যাঁ শাস্তি পাবেই। হ্যাঁ, সেই ভরসাতেই বসে থাকো তুমি। যেটা আমি ঠিক করেছি সেটা আমি করবই। একবার যখন স্থির করেছি রতনকে শাস্তি দেব, তখন তুমি জানতেও পারবে না ঠাকুমা যে রতনের কি হাল আমি করে ছাড়ব। ওকে উচিত শিক্ষা দিয়ে তবেই আমার শান্তি। আরে দাঁড়া দাঁড়া পলাশ, কোথায় যাচ্ছিস তুই? যাবো আর কোথায়? যাওয়ার জায়গা কোথাও আছে? একটা ধান জমি ছিল, সেটাও তো গেল। হ্যাঁ শুনছিলাম আমি, কি হয়েছে রে? রতন কিছু করেছে নাকি? যে ধান জমিটা চাষ করে এতদিন আমি আর ঠাকুমা পেট চালিয়ে এসেছি, ওই ধান জমিটা হিংসে করে নষ্ট করে দিয়েছে। আর এসে বাড়িতে হুমকি দিয়ে বলছে জমিটা যদি ওকে না দিই তাহলে ঠাকুমাকে মেরে ফেলবে। বড্ড সাহস হয়েছে ওর আজকাল। আমাদের বাড়িতে এসে সেদিন তোর বৌদিকে আর আমাকে যা নয় তাই করে অপমান করেছে। আমাদের জমিটাও হাতিয়ে নিতে চায়। তার সাথে কি গোপালদা? তার সাথে দুপুরবেলা এসে আমাদের খাবারের থালা উল্টে দিয়ে চলে গেছে। এত বড় সাহস! তুমি কিছু বলতে পারলে না? আমার তো ইচ্ছে করছিল ওকে ওখানেই ধরে মারতে। শুধু আমার ঠাকুমাকে তো চেনো তুমি। ঠাকুমা বাধা দিল বলে কিছু করতে পারলাম না। দেখ, আমি তো পুরো পরিকল্পনা করেই রেখেছি। যে দিন হাতের কাছে পাবো সে দিন ধুয়ে দেব। আমি না খেয়ে পণ নিয়েছি যে ওকে যতক্ষণ না আমি শাস্তি দেব ততক্ষণ শান্তিতে থাকবো না। প্রতিজ্ঞা আমিও করেছি, তবে হাতের কাছেও এমনি এমনি আসবে না। ওকে পরিকল্পনা করে দুজনে মিলে ধরে মারতে হবে। আমি রাজি। চল, আজকে সন্ধেবেলাতেই ফাঁদ পাতবো। চলো, আজ ওর বাপের নাম খগেন করে দেওয়া যাক। যদি একবার বাগে পাই তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেব। আমাকে তুই চিনিস না পলাশ। তোমার সাথে আমিও আছি গোপালদা, চিন্তা নেই তোমার। দুদিনের ফুটো মস্তান ওর মস্তানি বার করে দেব। কিরে ফুটো মস্তান, তোর বড্ড মস্তানি বেড়েছে তাই না? চিন্তা নেই ভাই পলাশ, আজকে ওর মস্তানি সব বের করে দেবো। এই দেখ না। ছেড়ে দে গোপাল, কাজটা কিন্তু খারাপ হচ্ছে, ছেড়ে দে। কেন, এখন তোর বীরত্ব কোথায় গেল? আজকে তোর শেষ দিন ভাই। তোকে অনেক দাদা বলে সম্মান জানিয়েছি, তার বদলে তুই আমাদের সাথে যেটা করেছিস তার কোনো ক্ষমা নেই। মার বেটাকে, মেরে হাড়গোড় ভেঙে দে বেটা। ধর বেটাকে, ধর, পালাতে দিস না পলাশ, ধর ধর। গোপালদা তুমি ওদিক থেকে যাও, আমি এদিক থেকে যাচ্ছি। কি এটা কে? আরে রতনদা, তুমি? আমাকে ছেড়ে দাও লতা, আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন আশা করো আমরা তোমাকে ক্ষমা করে দেব? আমি তো যথেষ্ট শাস্তি পেয়েছি। কালকে রাতে সবাই আমাকে ধরে মেরেছে। পলাশ আর তোমার বর মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে। মনে হচ্ছে কোনো রকমে পালিয়ে এসেছি, না হলে হয়তো মেরেই ফেলতো। আর সেজন্য তুমি এখানে এসে লুকিয়েছো? কি ভেবেছো এটা তোমার জমি? আমাকে আমার প্রাণ ফিরিয়ে দাও। আমি আর কোনো জমি চাই না। ততটুকু নিজেকে দিয়েছে ততটুকু নিয়েই সুখে থাকবো। আমি আর পাবো পায়ে পড়ি? কি করছো তুমি? ছাড়ো ছাড়ো বলছি। ছাড়বো না। তুমি আমাকে বলবে কিছু ক্ষমা করে দিয়েছো, আমি ছাড়বো না। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু ক্ষমা করলেই হবে না, আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। তুমি যদি আমাকে সাহায্য না করো আমি এখানে পড়ে পড়ে মরে যাব। আমাদের থেকে কি সাহায্য আশা করো তুমি? যতদিন না নিজের পায়ে হেঁটে চলে বেড়াবার অবস্থা হচ্ছে ততদিন একটু তোমার বাড়িতে থাকতে দাও। কিন্তু সেখানে তুমি শত্রুতা করে রেখেছো যে আমাদের মানুষটা তোমাকে ছেড়ে কথা বলবে না। তুমি তো দেখছো আমার অবস্থা। তুমি যদি একটু তোমার বরকে বুঝিয়ে বলো তাহলে হয়তো আমাকে ছেড়ে দিলেও দিতে পারে। সত্যি বলছি, আর এইসব খারাপ কাজে নামবো না। লোকের বসে অনেক খারাপ কাজ করে ফেলেছি, কিন্তু আর না। ঠিক আছে, মানুষ একবার ভুল করে। তোমার যখন শিক্ষা হয়েছে তখন উঠে এসো। এই শয়তানটা এখানে কি করছে? আজকে কে মেরেই ফেলবো আমি। না গো, তুমি কিছু করো না রতনদাকে। মানেটা কি? হ্যাঁ, ও সেদিন এসে আমাদের এত বড় ক্ষতি করে গেল, গ্রামের সবার এত ক্ষতি করেছে, তারপরেও তুমি ওকে ছেড়ে দিতে বলছো? তার মানে তুমি ওকে ঘরে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি ওকে ঘরে নিয়ে এসেছি। আমি দেখছিলাম ও কি অবস্থায় পড়েছে। তোমাদের হাতে মার খেয়ে ওর কি অবস্থাটাই না হয়েছে। হঠাৎ করে তোমার এরকম আলগা ফিরে জেগে উঠবার কারণ? কারণ আমি বুঝতে পেরেছি যে ওর শিক্ষা হয়েছে, আর একটা মানুষকে তার শিক্ষা হলে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা করবার শিক্ষাটা শুধু আমাদেরই পাওয়া উচিত। আমরা ক্ষমা করে দেব একটা সাপকে, তারপর সে সুযোগ বুঝে আবার আমাদের ছবলে দেবে? এটা তো হতে পারে না।
ব্যাপারটা তো সেরকম নাও হতে পারে। হতে পারে ও পুরোপুরি শুধরে গেল। দেখো, সারা জীবন তোমার সিদ্ধান্তের মর্যাদা জানিয়ে এসেছি, আজকেও জানাচ্ছি। তবে পুরোটাই কিন্তু তোমার দায়িত্ব। আমি আর কিছু বলবো না। হ্যাঁ, ও বুড়িমা, শরীর খারাপ নাকি? এরকম লাগছে কেন তোমাকে? চিন্তায় আছি রে বাবা। কিসের চিন্তা তোমার? হঠাৎ করে কাল রাত থেকে পলাশের শরীর যে খুব খারাপ। কি হয়েছে ওর? জানি না, কাল রাতে যে বাড়িতে এসে সেই যে বিছানায় শুলো আর উঠতেই পারছে না। শরীরে প্রচন্ড ব্যথা আর অসম্ভব জ্বর। আরে, এরকমটা তো ভালো লক্ষণ নয়। তুমি কোনো ব্যবস্থা করেছো? কি আর ব্যবস্থা করব বল, গ্রামে তো আর ডাক্তার বদ্যি নেই। যা করার আমাকেই করতে হবে। তুই একটু চেষ্টা করে দেখ না বাবা, তোর তো বন্ধু, তুই যদি কোনো ব্যবস্থা করতে পারিস। তুমি কথাটা বলে আমারই মাথায় চিন্তা ঢুকিয়ে দিলে। আমি ভাবনা চিন্তা করছি, দাঁড়াও। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে তো বল। ও ছাড়া আমার তো আর কেউ নেই। ও যদি কিছু হয়ে যায় তখন। আরে থামো থামো, এরকম উল্টোপাল্টা কথা বলো না তো। কি হবে ওইটুকু ছেলের? কিচ্ছু হবে না। আমি বউয়ের সাথে একটু আলোচনা করে তোমাকে জানাচ্ছি। দেখো না, সব ঠিক হয়ে যাবে। দেখো না বাবা, ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তুমি একদম কিচ্ছু চিন্তা করো না। তুমি এখন কোথায় যাচ্ছিলে? যাচ্ছিলাম তো পাতা তুলে আনতে। গাছ পাতার ওষুধ দিয়ে ভাবছিলাম ওর চিকিৎসা করব। ঠিক আছে, তুমি তোমার মতো করে চালিয়ে যাও, বাকি আমি দেখছি। তোর কাছে আশ্বাস পেলে একটু ভালো লাগলো, মনটা একটু হালকা হলো। মনে হচ্ছে কেউ পাশে আছে। আমি সব সময় তোমার পাশে আছি, একদম ভেবো না। ঠিক আছে, ঠিক আছে। পলাশ একা বাড়িতে আছে, আমি যাই রে, যাই। একটা বিষয় মাথায় ঢুকছে না। কি হয়েছে বলো তো তোমার? এখনো পর্যন্ত এরকম মুখ ভার করে বসে আছো। পলাশের অবস্থাটা হঠাৎ করে খারাপ হয়ে পড়েছে। কালকে রাতে বাড়ি ফেরবার পর থেকে নাকি সরাসরি অসম্ভব যন্ত্রণা আর প্রচন্ড জ্বর। তাহলে কি তোমাকে বুড়িমা বললো? হ্যাঁ, খুব চিন্তায় আছি। কি করি বলো তো, কিছু বুঝতে পারছি না। তোমার কিছু জানা আছে? আমার তো কিছুই জানা নেই, তবে একটা বিষয় বুঝতে পারছি আমি। কি বিষয়? কাউকে শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। হয়তো রতনদাকে ওরকম মারধর করার কারণেই ওর শরীর খারাপ হয়েছে। জানি না গো, কিচ্ছু জানি না। কার কি হয়েছে? কার শরীর খারাপ গোপাল? পলাশেরও ভীষণ শরীর খারাপ। কি হয়েছে পলাশের? হঠাৎ করে নাকি প্রচন্ড জ্বর আর গায়ে হাতের যন্ত্রণা। আমার একটা মোক্ষম দাওয়াই জানা রয়েছে। কি দাওয়াই ভাই? কুমড়ো দিয়ে মাংসের ঝোল বানিয়ে খাওয়াবো কালকে, সব ঠিক হয়ে যাবে। তুই এরকম কথা বলছিস ভাই? তোর মুখ থেকে এই কথাটা শুনে আমার সত্যি আনন্দ হচ্ছে। বিশ্বাস কর, এটা যদি করে খাওয়াতে পারিস, কালকে ওর সব রোগ বাপ বলে পালিয়ে যাবে। ঠিক আছে, আমি ওটাই করব। কাল সকালে গিয়েই ডেকে আনার ব্যবস্থা করব, ওকে আর বুড়িমাকে। কালকে আমরা সবাই মিলে চাষের কুমড়ো দিয়ে মাংসের ঝোল খাবো। আর বৌদি, বৌদি তো তুমি ওটা ভালোই বানাতে পারো। আর ওটা খাওয়ার পর আমার শরীরেও কিছু বল ফিরে আসবে। এখন কেমন লাগছে পলাশ? খাবারটা খেতে খুব ভালো লাগছে। তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি, কিন্তু এটা খেলে যে শরীর ঠিক হয়ে যাবে সেটার বুদ্ধি দিয়েছে তোমার রতনদা। অভিমান ভুলে খেয়ে নাও ভাই। আমি ভুল করেছি বলে তোমরাও ভুল করবে, এটা তো হয় না। শরীর খারাপ হয়ে পড়ে থাকবার পর শিক্ষা হলো যে ঠাকুমা ঠিকই বলে, আমাদের হাতে কোনো অধিকার নেই কাউকে তার পাপের শাস্তি দেওয়ার। উপরওয়ালা আছেন। আমি তোকে বারবার করে বলেছিলাম পলাশ, এই রকম কারোর ক্ষতি করতে যাস না হঠকারিতায়। ভুল যে আমরা বুঝতে পেরেছি নিজেদের। সাথে আমিও নিজেদের ভুল বুঝতে পেরেছি। অহংকারের বশে অন্ধ হয়ে গেছিলাম আমি। উপরওয়ালা যা করেছেন ভালোর জন্যই করেছেন। আমি যদি সেদিন মার খেয়ে কুমড়ো বাগানে আশ্রয় না নিতাম, আর বৌদি যদি আমাকে উদ্ধার না করতো, তাহলে আমার একটা বড় শিক্ষা অজানা হয়ে থেকে যেত। থাক থাক, এত বড় বড় লেকচার আর দিতে হবে না তোমাদের। যা ভুল হবার তা তো হয়েই গেছে। এখন সবাই এসে মিলেমিশে আনন্দ করো।
এরপর থেকে আমরা কেউ কারোর ক্ষতি চাইবো না কোনোদিন। সে তো উচিত। আমি তো প্রথম থেকেই বলছি, গ্রামের মানুষেরা সবাই একসাথে মিলেমিশে থাকবে, সেটা তো ভালো কথা। এবার আমরা সবাই মিলেমিশে একটা কুমড়োর জমি বানাবো। আর আমার শরীরটা একটু ভালো হয়ে গেলে সমস্ত টাকা পয়সা আমি দেব। আমরা সব অভিমান ভুলে আবার এক হয়ে যাব। ঠিক আছে, এবার তোমরা সবাই একটু করে তরকারি নাও। হ্যাঁ রে মা, দে দে, তুই এত ভালো বানিয়েছিস যে আর উঠতে ইচ্ছে করছে না। দে দে।